শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এর নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা গত ক্লাসে কিন্তু আমাদের নবম অধ্যায় যে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এটা যতটুকু আমরা আলোচনা করেছিলাম সেটার উপর একটি জুম ক্লাস নিয়েছি এবং আজকে মূলত আমরা ব্যাংকিং ব্যবসার ও তার ধরনের আরো কিছু অংশের আলোচনা করব এবং মূলত আমাদের বইয়ের 95 থেকে 98 পৃষ্ঠার আলোচনা এবং আমাদের এই চ্যাপ্টারে বইয়ের আলোচনা আমরা আজকেই শেষ করে ফেলবো। তো আমরা আলোচনা শুরু করি। তো আমরা ব্যাংকের যেই শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসের কাঠামোগত শ্রেণীবিন্যাসটা কিন্তু আমরা আলোচনা করেছি, যেটা তোমাদের নতুন বইটাতে নাই, বাট আমাদের পরীক্ষার জন্য অনেক জায়গায় আসতে পারে বা আমাদের পরবর্তী পরীক্ষা বা আমাদের পরবর্তী আমাদের কলেজ লাইফেও লাগবে। এর জন্য কিন্তু আমি গত ক্লাসে বিভিন্ন আমাদের একক ব্যাংক, চেইন ব্যাংক এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে মূলত আমরা আমাদের বাকি যেই পার্ট গুলো আছে শ্রেণীবিন্যাসের, সেই অংশগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ কার্যভিত্তিক শ্রেণীকরণ দেখাবো, দেন মালিকানার ভিত্তিতে শ্রেণীকরণ, দেন আঞ্চলিক ভিত্তিক শ্রেণীকরণ বা অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণ, গ্রাহক ভিত্তিক এবং সুদ মুক্ত কিছু ব্যাংক। অর্থাৎ সুদ মুক্ত ব্যাংক বলতে আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা জানি সুদ গ্রহণ করা হারাম। আমরা অনেকে যারা ইসলাম ধর্মের তারা জানি যে সুদ গ্রহণ হারাম। তো ব্যাংকিং সিস্টেমে কিছু ইসলামিক ধারণা বা চিন্তার আলোকে কিছু ব্যাংকিং সিস্টেম আছে, সেটা নিয়েও আমরা এখানে কথা বলবো। তো প্রথমত আমরা ব্যাংকের শ্রেণী বিন্যাসে যদি যাই, তাহলে আমরা প্রথমত কার্যভিত্তিক শ্রেণীকরণটা দেখব। তো প্রথমেই কেন্দ্রীয় ব্যাংক। কার্যভিত্তিক মানে কাজের আলোকে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের ব্যাংকের মুরব্বী, পরিচালক, নিয়ন্ত্রক। অর্থাৎ প্রতিটা দেশের ব্যাংকের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ প্রতিটা দেশের ব্যাংকিং সিস্টেমকেই কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রোল করে। আমরা এর আগেও বলেছি গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। অর্থাৎ অন্যান্য সকল ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংকের আলোকে বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই গড়ে ওঠে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করাই এর উদ্দেশ্য। অর্থাৎ আমাদের দেশের যে মুদ্রা বাজার, তো এর মুদ্রা কতটুকু মুদ্রা থাকবে, কত টাকার দামের কি কি মুদ্রা হবে, এই সবগুলাই কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে এবং তাদের এটাই মূল উদ্দেশ্য। এছাড়া সাধারণত তারা মুদ্রা প্রচলন করে, অর্থ সরবরাহ এবং ঋণ দানে বিশেষ ক্ষমতা থাকে এবং দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। অর্থাৎ ঋণ দান করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পারমিশন ছাড়া অন্যান্য ব্যাংকগুলা কিন্তু সেটা করতে পারে না। বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড, জাপানে ব্যাংক অফ জাপান কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কার্যরত। এটা আমাদের নৈতিক প্রশ্নে আসে অনেক সময় যে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, তাহলে হবে ব্যাংক অফ ইংল্যান্ড। তো আবার জাপানে কি, ব্যাংক অফ জাপান। আমরা ইন্ডিয়াতে যদি চিন্তা করি তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এরকম এক একটা দেশে এক এক নাম। বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক। এরপরে আছে বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ আমরা আমাদের আশেপাশে যে ব্যাংকগুলো দেখি মূলত তারাই সবাই বাণিজ্যিক ব্যাংক। তো এই বাণিজ্যিক ব্যাংক নিয়ে আমাদের একটা আলাদা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা আরো ডিটেইল দেখবো। সেখানে জাস্ট বাণিজ্যিক ব্যাংক কি করছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা জনগণের কাছে সঞ্চিত অর্থগুলো আমানত হিসাবে গ্রহণ করে এবং সেটা আবার ঋণ আকারে প্রদান করে। যে আমার ঋণ লাগবে, আমাকে ঋণ দেয়। ধরো তোমাদের তোমাদের কারো জমানো টাকা আছে, সেই জমানো টাকাগুলো তারা আমানত হিসাবে জমা করে। ধরো তোমরা 1000 অনেকে তোমরা 5 বন্ধু মিলে 5000 টাকা ব্যাংকে রাখো। তো এই 5000 টাকা আমাকে সে ঋণ দিল এবং এর মাঝখানে তার প্রফিট। তো বাণিজ্যিক ব্যাংককে মূলত আমরা ইংলিশে কমার্শিয়াল ব্যাংক বলি। আমাদের আশেপাশে যতগুলা ব্যাংক আছে সবই বাণিজ্যিক ব্যাংক। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, যেমন এখানে আমরা ন্যাশনাল ব্যাংক বললাম। তো এরকম আমাদের এক্সাম্পল থাকতে পারে। তো বইয়ের থেকেই যে থাকবে এক্সাম্পল তা না, বাণিজ্যিক ব্যাংক এর উদাহরণ কোনটি। অর্থাৎ আমরা আশেপাশে মূলত যে ব্যাংকগুলো দেখি সবই কিন্তু বাণিজ্যিক ব্যাংক। তো তোমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারো। কৃষি ব্যাংক, নাম থেকেই বোঝা যাচ্ছে কৃষকদের জন্য অথবা কৃষি কাজে বা কৃষির সাথে সংশ্লিষ্ট লোকজনদের জন্য, তাদের জন্য যে ব্যাংক। অর্থাৎ কৃষি ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে
কৃষকগণকে বিশেষ বা বিভিন্ন মেয়াদের ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে কৃষি ব্যাংক বলে। অর্থাৎ কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য যে ব্যাংকগুলা কাজ করে। তো আমরা এখানে নৈর্ভিত্তিক হইতে পারে যে কৃষকদের ক্ষেত্রে ঋণ দেয় কোন ব্যাংক, নিচে চারটার মধ্যে যে কোনো একটা তোমাদের চয়েস করতে হইতে পারে। এটি একটি বিশেষায়িত বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত অর্থাৎ বিশেষায়িত অর্থাৎ তারা একটা মাত্র স্পেশাল সেক্টরেই টাকা দেয়। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আমাদের কৃষি উন্নয়নে অনেকখানি নির্ভর করে বাংলাদেশ কৃষি ব্যাংকের দক্ষতার উপরে। বাংলাদেশে কৃষি ব্যাংক আছে, সো তাদের দক্ষতার উপরেই আমাদের এই কৃষি সেক্টরের উন্নতিটা নির্ভর করে। দেন শিল্প ব্যাংক। আমরা শিল্প ব্যাংক মতিঝিলে আছে, আমরা অনেক বড় বিল্ডিং যেটা সেটাই মতিঝিলে সবচেয়ে বড় বিল্ডিংটাই শিল্প ব্যাংক। দেশের বাণিজ্যিক খাতের উন্নয়নের লক্ষ্যে বা শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে অর্থাৎ শিল্প ইন্ডাস্ট্রি করে উঠবে, অর্থাৎ প্রোডাকশন যারা করে কারখানা কলকারখানা গড়ে ওঠার জন্য যে যাদের সেই সব ক্ষেত্রে টাকা দেওয়ার লক্ষ্যেই মূলত বা ঋণ দেওয়ার জন্য যে ব্যাংক সেকে আমরা বলি শিল্প ব্যাংক। যেমন যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদি বিভিন্ন শিল্প ব্যাংক ঋণ দান করে থাকে। তাহলে ভূমি ক্রয়, তুমি যত জমি কিনবা কারখানা তৈরির জন্য, তুমি যন্ত্রপাতি কিনবা কারখানার জন্য, কারখানা নির্মাণ করবা, এই সব ক্ষেত্রে আমাদেরকে যে ব্যাংক টাকা দিয়ে থাকে, বিশেষ করে বেশি পরিমাণে টাকা দিয়ে থাকে, তাদেরকে আমরা শিল্প ব্যাংক বলি। বাণিজ্যিক ব্যাংকও দেয়, বাট শিল্প ব্যাংক বেশি দেয় এবং শুধুমাত্র এই সেক্টরে দেয়। বাণিজ্যিক ব্যাংক সব সেক্টরে দিতে পারে, বাট শিল্প ব্যাংক শুধুমাত্র শিল্পতে দিবে, কৃষি ব্যাংক শুধুমাত্র কৃষিতে দিবে। তো বাংলাদেশে শিল্প ব্যাংকটার নাম হচ্ছে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটার শর্ট ফর্মটাও জানতে হবে এবং ফুল ফর্মটাও আমাদের জানতে হবে। এটি বাংলাদেশের একমাত্র শিল্প ব্যাংক, যেটাকে আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বলবো, বা সংক্ষেপে বিডিবিএল। দেন বিনিময় ব্যাংক, বৈদেশিক বাণিজ্যের বা বৈদেশিক লেনদেনের নিষ্পত্তি করার জন্য যে ব্যাংক মূলত কাজ করে তাকে আমরা বৈদেশিক মুদ্রার বিনিময়ের কাজ করে সেই ব্যাংক প্রতিষ্ঠিত, তাকে আমরা মূলত বিনিময় ব্যাংক বলি। অর্থাৎ আমাদের এক দেশের টাকা আরেক দেশের টাকায় রূপান্তর করার জন্য, ডলারকে টাকায়, টাকাকে ডলার, ইউরোকে টাকা, ইউরোকে ডলার, তো এগুলা কাজ করার জন্য যে ব্যাংক তাকে আমরা মূলত বিনিময় ব্যাংক বলি। বৈদেশিক মুদ্রা বিনিময়, রপ্তানি ইত্যাদি এই ব্যাংকের কাজ। ঠিক আছে, তারা মূলত এই ধরনের কাজগুলো করে। মূলত এই বিনিময় ব্যাংক আলাদা তেমন আমাদের এখানে নাই, যেটা বাণিজ্যিক ব্যাংকই মূলত আমাদের বিনিময় ব্যাংক হিসাবে কাজ করে। ফরেন এক্সচেঞ্জের কাজ বিনিময় ব্যাংকের কাজ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকই একটা অংশ, ওরা এই বিনিময় ব্যাংকের পার্টস গুলো দেখে আমাদের দেশে। অন্যান্য ব্যাংক এছাড়াও আমাদের কার্যভিত্তিক আরো কিছু ব্যাংক আছে, যেমন বিনিয়োগ ব্যাংক, সঞ্চয় ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক ইত্যাদি। বিনিয়োগ ব্যাংক নবগঠিত শেয়ার, অবলেখক বা আন্ডার রাইটিং শিল্প ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান, ব্রিজ ফাইন্যান্স, ডিবেঞ্চার ফাইন্যান্স ও বিভিন্নমূলক পরামর্শ দিয়ে কাজ করে। বিনিয়োগ ব্যাংক আছে যারা কিনা মূলত অবলেখক অর্থাৎ শেয়ারের ক্রয় বিক্রয় করে, শেয়ারকে মার্কেটে আনার জন্য একটা ব্যাংক মাঝখানে থাকে। তো আমি যদি শেয়ার বিক্রি করতে চাই আমার কোম্পানি, তখন ওইটা একটা ব্যাংকের মারফত হয়, সেই ব্যাংকটাই বিনিয়োগ ব্যাংক। এছাড়াও তারা বিভিন্ন সময় আমাদেরকে ঋণ, কোথায় আমরা ইনভেস্ট করব বিজনেসের, এগুলা কাজ তারা করে থাকে। তোমরা অনেকে নাম শুনবে, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এরা মূলত এরকম বিনিয়োগ ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক। তো সঞ্চয় ব্যাংক জনগণের অতিরিক্ত সঞ্চয় হিসাবে গ্রহণ করে এবং মুনাফা বা সুদ প্রদানের মাধ্যমে জনগণকে অধিক সঞ্চয়ে উৎসাহিত করে। তো মূলত আমাদের দেশে এরকম সঞ্চয় ব্যাংক বলতে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোই সেই কাজগুলো করে। যে কোনো ধরনের ব্যাংক টাকা উত্তোলন, জমা সুযোগ দিয়ে থাকা এই ব্যাংক সঞ্চয়ে পরিচালিত হয়। যেমন ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদে যে ব্যাংক ঋণ প্রদান করে তাকে বন্ধকি ব্যাংক বলে বা বন্ধক ব্যাংক বলে। এটাও মূলত আমাদের এখানে বাণিজ্যিক ব্যাংকই দেখে। তো আমরা দেখি অনেক সময় রাস্তায় গেলে দেখবে যে বিল্ডিং লেখা থাকে একটা, এই বিল্ডিংটি বা এই ভবনটি ব্র্যাক ব্যাংকের, সাপোজ ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখার আন্ডারে, তার মানে ওটা বন্ধক রাখা ওই বিল্ডিং এর মালিক টাকা আনছে। পরিবহন শিল্পের উন্নয়নের জন্য যদি কোনো ব্যাংক কাজ করে থাকে সেটাকে বলবো আমরা পরিবহন ব্যাংক। যেমন যানবাহন নির্মাণ, যানবাহনের যন্ত্রাংশ আমদানি, আধুনিক করা ইত্যাদি ক্ষেত্রে। ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য, মানে ছোট ছোট ব্যবসায়ীদেরকে উন্নতি করানোর জন্য যে ব্যাংকগুলো, তাকে আমরা বলি ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক। এরকম একটা ব্যাংক আমাদের এখানেও আছে গভর্নমেন্ট। তো ক্ষুদ্র কুটির শিল্প অর্থাৎ তারা ছোট ছোট
ব্যবসায়ীদেরকে টাকা দেয়, গ্রাম অঞ্চলের লোকদেরকে টাকা দেয়। গ্রামীণ ব্যাংক অনেকটা এই ধরনের কাজ করে। আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত তাকে মূলত আমদানি রপ্তানি ব্যাংক বলে। এটাও আমাদের দেশে আলাদা কোনো এরকম ব্যাংক নেই, এটাও মূলত আমাদের ফরেন এক্সচেঞ্জ ব্যাংক অথবা ফরেন ট্রেড ব্যাংক অথবা মূলত বাণিজ্যিক ব্যাংক করে থাকে। মূলত আমদানির জন্য ঋণ সরবরাহ, তারা ঋণ দেয়। এলসি, এলসি আমরা সবাই ওয়ার্ডটার আগেও দেখছি। এলসি মানে হচ্ছে আমার এক দেশে প্রোডাক্ট আরেক দেশে পাঠাইতে হইলে এলসি লাগবেই। এলসি মানে প্রত্যয়ন পত্র, যে আমি যদি প্রোডাক্ট কারো থেকে আমদানি করি, আমি যদি আমেরিকা থেকে জিনিস আনি, তখন আমাকে একটা লিখিত দিতে হয় যে আমি টাকাটা পরিশোধ করে দিব। তো এই পরিশোধটা ব্যাংকের মাধ্যমে লিখিতটা জমা দিতে হয় যার কাছ থেকে কিনবো, তো এটাকে বলে এলসি। এবং আমদানি রপ্তানিকে তদারকি করে এবং ব্যাংক দেখাশোনা করে যে আমার টাকা, আমার প্রোডাক্ট কখন আসবে, আমার টাকাটা কিভাবে পেমেন্ট হবে, এটা পুরোটাই ব্যাংক করে। এবং এটার বিষয়ে তারা বিভিন্ন সময় আমাদেরকে অ্যাডভাইসও করে। এরপর আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, অর্থাৎ আমরা এবার মালিকানা ভিত্তিক, যেটা আমাদের এই অংশটায় ছিল যে মালিকানা ভিত্তিক ব্যাংকের শ্রেণী বিভাগ, সেটাতে আমরা দেখব যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অর্থাৎ সম্পূর্ণ সরকারি পরিচালনায় পরিচালিত যেই ব্যাংক, তাকে মানে যেই ব্যাংকের মালিক সরকার, সহজ কথায় তাকে আমরা রাষ্ট্রীয় মালিকানাধীন অথবা সরকারি ব্যাংক বলবো। যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। যৌথ মূলধনী ব্যাংক, কোম্পানি আইনের আওতায় যে ব্যাংকগুলি মূলধন গঠিত এবং পরিচালিত হয় তাকে মূলত যৌথ মূলধনী ব্যাংক বলে। অর্থাৎ আমাদের দেশের অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো বললাম সবাই যৌথ মূলধনী ব্যাংক, ওরা কোম্পানি আইনের আওতায় এবং ওদের শেয়ার আমরা সবাই কিনতে পারি যে কেউ, তো সেইগুলোকে আমরা বলবো জয়েন্ট স্টক কোম্পানি ব্যাংক। সমবায় ব্যাংক, সমবায় নীতি ও অন্যান্য, সমবায় বলতে একটা নির্দিষ্ট গোষ্ঠীর উন্নয়নের জন্য যারা কাজ করে তাকে সমবায় ব্যাংক বলবো। তো এটা হচ্ছে সমবায়, অর্থাৎ হইতে পারে যে কৃষক সমবায়ের জন্য কাজ, শ্রমিক সমবায়ের জন্য কাজ, সমিতি যেরকম থাকে ওরকম আর কি, এটা হচ্ছে সমবায় ব্যাংক। এনজিও ব্যাংক, যেমন বাংলাদেশে আমরা গ্রামীণ ব্যাংক নাম শুনছি, তো বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোই মূলত, বা ব্র্যাক বা প্রশিকা, এরা সবাই মূলত এনজিও। তো সংস্থাগুলি তাদের পাশাপাশি যদি ব্যাংকিং কার্যক্রম থাকে কিছু, সেটাকে আমরা বলবো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তখন তাকে আমরা এনজিও ব্যাংক বলি। এনজিওদের পরিচালিত ব্যাংকগুলি এই ধরনের ব্যাংকের আওতাভুক্ত, এবং ব্র্যাক ব্যাংক অনেকটা এনজিও ব্যাংকের আওতায় আমরা বলতে পারবো না কিন্তু, হ্যাঁ, কারণ এনজিও ব্যাংক আলাদাই, পুরো ব্র্যাক ব্যাংক ওটা আলাদা, পুরাই বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, এটা যৌথ মূলধনী, এটা কিন্তু আবার এনজিও ব্যাংকের মধ্যে আসবে না, এটা আলাদা একটা এন্টিটি, ব্র্যাক নিজেরা খুলছে বাট এটা আলাদা এন্টিটি। গ্রামীণ ব্যাংক এখানে আসবে এনজিও ব্যাংকের মধ্যে। বিদেশি ব্যাংক, অর্থাৎ যেই ব্যাংকটা দেশের না, একটি দেশের ব্যাংক যখন অন্য একটি দেশে ব্যবসা পরিচালনা করে তখন তারা ওই দেশে বিদেশি ব্যাংক হিসাবে আখ্যায়িত। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে আছে, এটা বিদেশি ব্যাংক। এইচএসবিসি আছে বাংলাদেশে, যেটা হংকং এর ব্যাংক, এটা বিদেশি ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে বাংলাদেশে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হবে বিদেশি ব্যাংক বাংলাদেশের জন্য। তারপরে সিটিএনএ আছে, সেটা আমেরিকান ব্যাংক, সেটা বাংলাদেশের জন্য বিদেশি ব্যাংক। হাবিব ব্যাংক আছে, যেটা পাকিস্তানি ব্যাংক, এটা মূলত আমাদের বিদেশি ব্যাংক। আমি বেশ কয়েকটা উদাহরণ বললাম, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, সিটিএনএ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো এগুলো সবই বিদেশি ব্যাংকের উদাহরণ, অর্থাৎ যারা মূলত এই দেশের মালিক না, বিদেশ থেকে মালিক পক্ষ। দেন অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণ, আমরা অঞ্চল অনুযায়ী যদি ভাগ করি, অঞ্চল ভিত্তিক যদি ভাগ হয়, যে কোনো একটি অঞ্চলে বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যাংকটি পরিচালিত হয় তাকে আমরা আঞ্চলিক ব্যাংক বলবো। একটা অঞ্চলকে, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অর্থাৎ কি শুধুমাত্র এটা রাজশাহী অঞ্চলের জন্য, এরকম হইতে পারে বরিশাল শিল্প উন্নয়ন ব্যাংক, অর্থাৎ বরিশালের জন্য শুধু, এটা আর কোথাও নাই, এটা আঞ্চলিক ব্যাংক। জাতীয় ব্যাংক, যেটা মূলত সারা দেশেই যার কার্যক্রম থাকবে, যেমন আমাদের দেশে আমরা যখন আশেপাশে যা দেখি সবই সারা দেশে আছে, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, সবারই সারা দেশ ওয়াইজ। তো একটি দেশের সীমানায় যে ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে আমরা জাতীয় ব্যাংক বা ন্যাশনাল। আন্তর্জাতিক ব্যাংক, যেটা মূলত ছিল বিদেশি ব্যাংক, যে একটি দেশের জাতীয় সীমার বাইরে গিয়ে যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এবং তাদের একটি একাধিক শাখা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত থাকবে, তখন তাকে আমরা আন্তর্জাতিক ব্যাংক বলবো। যেগুলো আমি বিদেশি ব্যাংকের উদাহরণ বলছি, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার, সিটিএনএ, সবাই মূলত এরকম আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ব্যাংক। দেন আসলো বিশেষ গ্রাহক ভিত্তিক ব্যাংক, অর্থাৎ কাস্টমার বেসিসে, বা শ্রমিক ব্যাংক, অর্থাৎ
শুধুমাত্র শ্রমিকদের সঞ্চয় প্রবণতা সৃষ্টি করার জন্য, তাদের জীবনধারার মান উন্নয়নের জন্য শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠিত। বাংলাদেশে এরকম কোনো শ্রমিক ব্যাংক নাই, তবে শিল্প কারখানা এলাকায় শাখা খুললে বাণিজ্যিক ব্যাংকগুলি এই উদ্দেশ্য সাধন করে। অনেক শিল্প, গাজীপুরে যেমন কারখানায় আছে, সেখানে শুধুমাত্র সেটা গার্মেন্টস শ্রমিকরাই বেশি ওইখানে কাজ করে, তো মূলত বা তাদের অ্যাকাউন্ট, তো এটা মূলত বাণিজ্যিক ব্যাংক দেখতেছে। মহিলা ব্যাংক শুধুমাত্র মহিলাদের জন্য, যদি কোনো ব্যাংকিং কার্যক্রম বা মহিলাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের মহিলাদের সঞ্চয়কে বাড়ানোর জন্য যদি কোনো ব্যাংক পরিচালিত হয় বা কোনো ব্যাংকের কার্যক্রম থাকে, তখন সেটাকে আমরা মহিলা ব্যাংকিং বলবো। যেমন বাংলাদেশে সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেমন হয় যে মহিলাদের জন্য একটা আলাদা ইন্টারেস্ট রেট আছে, এবং অনেক বাণিজ্যিক ব্যাংকে উইমেন কর্নার আলাদা আছে, অর্থাৎ মহিলাদের জন্যই শুধুমাত্র এইটুকু। স্কুল ব্যাংক মূলত আমরা স্কুল উন্নত দেশগুলোতে এটা আছে, আমাদের দেশে মূলত এটা দেখা যায় না। আমাদের দেশে অবশ্যই এই ধরনের ব্যাংক 1960-এর সালের দিকে একবার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটা মূলত বেশি দিন হয় নাই। স্কুলের শিক্ষার্থীদের জন্য এই ধরনের সঞ্চয় বক্স বা ব্যাগ সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা এতে টাকা পয়সা জমা রাখতো, স্কুল থেকেই সঞ্চয় উৎসাহ দেওয়া হতো, ছিল এই ব্যাংকের উদ্দেশ্য। মূলত এটা এখন আমাদের দেশে নাই, তবে স্টুডেন্ট অ্যাকাউন্ট আমরা আছে, অনেক বাণিজ্যিক ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, যেটা একজন স্টুডেন্ট তার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারে। তবে এরকম শুধুমাত্র স্কুল নিয়ে কাজ করে এরকম ব্যাংক নাই এখন আর। ভোক্তাদের ব্যাংক, ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্যই এই ব্যাংক মূলত গঠিত ও পরিচালিত হয়। তারা ব্যাংক একটি কার্ড প্রদান করে, যেটাকে আমরা ক্রেডিট কার্ড বলি। অর্থাৎ আমি ক্রেডিট কার্ডে ব্যাংক আমাকে এক্সট্রা টাকা দিয়ে রাখে, আমি সেটা দিয়ে কেনাকাটা করতে পারি, পরে আমি ব্যাংকে সেটা ফেরত দিই। আমার অ্যাকাউন্টে 1000 টাকা আছে, ব্যাংক আমাকে আরো 1000 টাকা দিল, আমি টোটাল 2000 টাকার জিনিস কিনতে পারবো, এবং ব্যাংকে আমি পরে সেই টাকাটা শোধ করতে পারি। এবং এই ধরনের ব্যাংক সবাইকে কিন্তু অ্যাকাউন্ট খোলার সুযোগ দেন, যাদের সেই ক্ষমতা আছে অ্যাকাউন্টটা খোলার, বা যে সেই টাকাটা শোধ করবে, এরকম আমি 1000 টাকার উদাহরণ দিলাম, এটা আরো বড় অ্যামাউন্টের হয়, তো শোধ করবে সেই ধরনের ব্যক্তিবর্গই এই ধরনের ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস পায় থাকে, এবং এটাও মূলত বাণিজ্যিক ব্যাংকই দেখে থাকে। তো এখানে যে বিশেষ গ্রাহক শ্রেণীকরণ যে চারটাই আছে, মূলত আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংক যারা, তারাই এটা পার্টলি তারাই দেখে, এটা আলাদা এভাবে শুধুমাত্র এই সেক্টরের জন্য সেরকম কিছু নাই। দেন আমরা সুদ মুক্ত ব্যাংক, যেটা আমরা বলছিলাম যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী ব্যাংক থেকে মূলত ব্যাংক সুদ নিয়ে কাজ করে, তো ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা বৈধ না, তো সেই জন্য ইসলামিক শরিয়া ভিত্তিক কিছু সুদ মুক্ত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে একটি বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয়। তো এটার কারণেই যে ইসলামী ব্যাংক দৃষ্টিকোণের জন্য ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়, যেটা 1983 সালে আমাদের দেশে। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সেবা প্রদানের সামঞ্জস্য থাকলেও তাদের আমানত গ্রহণ ও ঋণ প্রদানের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। তো তাদের ক্ষেত্রে আমরা এই যে এই ধরনের চারটা জিনিস আমরা তাদের জন্য তারা ফলো করে। আমরা মুদারাবা, তো গ্রাহককে ব্যবসায় মূলধন যোগান দেওয়া এবং ব্যবসার শরিক হিসাবে তারা মূলধন ব্যবস্থাপনা করা এই অংশ, সেবার অংশ। অর্থাৎ আমরা যেটা ব্যাংকে ঋণ নিতাম, আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতাম, তো এই ক্ষেত্রে ব্যাংক ঋণ দেয় না, এক্ষেত্রে কি করে ব্যাংক বিজনেসের পার্টনার হয়ে যায়। অর্থাৎ কি, আমি 1 লাখ টাকা ঋণ নিয়ে আমি হয়তো একটা রেস্টুরেন্ট খুলতাম, আমি যদি এখন ইসলামী ব্যাংক থেকে ঋণ নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্যাংক আমার সাথেই ব্যবসায়িক পার্টনার, ঠিক আছে, আমি আলাদা করে টাকা তার থেকে নিচ্ছি না, ব্যাংক আমার হয়ে সেখানেই টাকা দিচ্ছে, ঠিক আছে, মানে আমার পার্টনার হিসাবে ব্যাংক ব্যবসা করতেছে, আমার টাকা নেই, হয়তো আমার বুদ্ধি আছে, আমার জায়গা আছে, ব্যাংক আমাকে সেখানে টাকা দিচ্ছে। আর নর্মাল ব্যাংকিং এ কি হচ্ছে, আমি টাকা নিয়ে যাই, আমি নিজে করতাম, ব্যাংক সেখানে অংশ নিত না। দেন মুসারাকা, ব্যাংক ও গ্রাহক যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের কারবার পরিচালিত হয়। অর্থাৎ এখানে দুইজনই কাজ করবে এবং মুনাফা যা হয় তারা দুই পক্ষ লাভের অংশ, ধরো আমি রেস্টুরেন্ট খুললাম, এখান থেকে 2000 টাকা লাভ হলো, হয়তো 50-50 যদি হয়, তাহলে আমি 1000 নিব, ব্যাংক 1000 নেবে, এটা হচ্ছে মুসারাকা। দেন মুরাবাহা, ঋণ গ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে মুরাবাহা বলে। এক্ষেত্রে ব্যাংক কিছু লাভ সহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে। অর্থাৎ আমি একটা গাড়ি কিনবো, ব্যাংক থেকে আমি লোন নিলাম, নর্মাল ক্ষেত্রে এখানে ব্যাংক থেকে লোন নিই না, ব্যাংক আমাকে বলে যে আপনি কি গাড়ি কিনবেন, তো ব্যাংক সেই গাড়িটা আমাকে কিনে না দিল, সাপোজ ওই গাড়িটার দাম 10 লাখ টাকা, তো আমি ব্যাংকে কিনা দিলাম, এবং ব্যাংক আমাকে বলবে ঠিক আছে আপনি এই টাকাটা আমাকে 12 লাখ টাকা শোধ করবেন 2 বছর পর বা 3 বছর পর। দ্যাট ইজ আমাকে, আমি 10 লাখ টাকা ঋণ দিল না, আমাকে বললো যে
আপনি এখনই গাড়ি নেন, আপনাকে 12 লাখ টাকা আমরা পরে আপনি আমাকে দিয়ে দিবেন। তো নর্মাল ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমি 10 লাখ টাকা নিতাম, আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি কিনতাম, আর এখানে ব্যাংকই কিনে দিতেছাম। দ্যাটস দ্য ডিফারেন্স। ইজারা, ব্যাংক কখনো কখনো ক্রেতাদের পক্ষে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতাকে ব্যবহারের জন্য তার জন্য হস্তান্তর করে। অর্থাৎ ওই যে গাড়িটা কিনলাম, ইজারা দেয় না, অনেক সময় আমরা বলি যে ইজারা নিছে জমি। অর্থাৎ ব্যাংকের কিছু জিনিস বা ব্যাংক কিনলো, সম্পদটা আমাকে ব্যবহার করতে দিবে। জিনিসটা ব্যাংকের নামেই আছে, গাড়িটা যদি ব্যাংকের নামে থাকে এবং আমি চালাই বা ব্যবহার করি, সেটা হবে ইজারা। এবং নির্দিষ্ট সময় শেষে ব্যাংক গ্রাহকের পণ্য ব্যাংকের নিকট ফেরত দিয়ে দেয় বা ব্যবহারের সময়টুকুর জন্য ব্যাংক নির্দিষ্ট পরিমাণে ভাড়া দেয়। তো আমি ভাড়া দিই। ইজারা হইলে আমি ব্যাংকের থেকে গাড়িটা নিলাম, ভাড়ায় আমি ভাড়া নিয়ে প্রতি মাসে মাসে আমি ব্যাংকে একটা ভাড়া দিব গাড়ি বাবদ। আর মুরাবাহায় আমার নামে গাড়িটা কিনবে ব্যাংক, আমি আস্তে আস্তে তাকে সেটা শোধ করে দেব। দ্যাট ইজ ব্যাংকিং কার্যক্রম। একটা ইসলামী ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে এই 4টা ভাবে তারা পরিচালনা করে। এছাড়াও আমাদের কিছু আরো ব্যবস্থা আছে, যেমন কার্দি হাসান, বাই মুজাইল, বাই সালাম সহ অন্যান্য বিভিন্ন ব্যাংকিং পণ্য বা সেবা তারা দিয়ে থাকে। তো বাংলাদেশে মূলত এই কয়েকটা ইসলামী ব্যাংক আমরা দেখতে পাই। এরপরে আরো এখন নতুন দুই একটা হয়েছে এই বছর। ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা আমরা দেখি, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, যেটাকে আমরা এসআইডিএল বলি, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। তো এগুলা মূলত আমাদের ইসলামী ব্যাংক। এরপরে আরো দুই একটা নতুন আসছে, যেটা 2020 আর 21 সালের দিকে কিছু আসছে, সেগুলো অ্যাড হয় নাই এখন আমাদের বইটায়। তো আমরা 7টাই ধরে আমাদের পরীক্ষার জন্য আগাবো। তো এগুলো হচ্ছে ইসলামী ব্যাংকের কিছু উদাহরণ বাংলাদেশের, এবং আমরা এই 7টাই হিসাব করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে। আমরা পরবর্তী ক্লাসটি এই চ্যাপ্টারের সৃজনশীলের উপরে দিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ভালো থাকবে সবাই।